যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, আদালতের নির্দেশে অস্থির এশিয়ার দেশগুলো। ভারতকে নিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক নতুন জোট গঠনের ঘোষণা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। যুদ্ধের কারণে মারা গেছেন লাখ লাখ ইউক্রেনিয়ান, বিধবা ও এতিমদের দেশে পরিণত হচ্ছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন চুক্তির সম্ভাবনা নাকচ করল ইরান, সমঝোতার গুঞ্জনের ভিত্তি নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার এশিয়ার বেশিরভাগ দেশ বিপাকে আছে। মার্কিন সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক বাতিল করায় এই জটিলতা দেখা দিয়েছে। কোনো দেশের সরকার প্রধানরা নিজেদের দেশের রাজনীতিতেও চাপে পড়েছেন। অন্যদিকে গত এক বছরে শুল্ক বাবদ আদায় করা অর্থ ফেরত পেতে ইতোমধ্যে 1000-এর বেশি কর্পোরেট প্রতিষ্ঠান আইনি লড়াই শুরু করেছে। অনেক দেশ চুক্তি পুনর্বিবেচনার চেষ্টা করছে। পরিস্থিতি সামাল দিতে নির্বাহী ক্ষমতায় নতুন করে প্রায় সব পণ্যে 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এসব কারণে অস্থিরতায় আছে বিশ্ব। এই অস্থিরতার অন্যতম ভুক্তভোগী হতে পারে এশিয়ার দেশগুলো। সেনাবাহিনীর বিশেষ অভিযানে মেক্সিকোর অন্যতম শীর্ষ মাদক সম্রাট নেমেসিও গুসেগুয়েরো ওরফে এল মেনচো নিহত হয়েছেন। 59 বছর বয়সী গুয়েরা মেক্সিকোর জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের নেতা ছিলেন। রোববার সেনাবাহিনী জানিয়েছে, জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে গুসেগুয়েরা আহত হন। উড়োজাহাজে করে তাকে রাজধানী মেক্সিকো সিটিতে নেয়ার পথে মারা যান। এল মেনচোকে ধরিয়ে দিতে $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিশোধ নিতে বন্দুকধারীরা পশ্চিম জালিস্কো রাজ্যের 20টিরও বেশি রাস্তা অবরোধ করে গাড়ি ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়। সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশের 8টি রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও আদালত বন্ধ রাখা হয়েছে। 4 বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ভয়াবহ জনসংখ্যা সংকটে পড়েছে ইউক্রেন। দেশটির লাখ লাখ মানুষ মারা গেছে বা দেশ ছেড়ে পালিয়েছে। ফলে ইউক্রেন বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যাগত সংকটগুলোর একটি মুখে পড়েছে। সিএনএন জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 1 কোটি মানুষ হয় মারা গেছেন, নতুবা দেশ ছেড়ে চলে গিয়েছে, কিংবা রাশিয়ার দখলকৃত এলাকায় বসবাস করছে। ইউক্রেনের প্রজনন বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের চাপের কারণে নারী ও পুরুষ উভয়ের প্রজনন ক্ষমতা কমেছে। অনেক সেনা মারা যাওয়ায় ইউক্রেন এখন বিধবা ও এতিমদের দেশে পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থার হিসাবে যুদ্ধে 1 লাখ থেকে 1,40,000 ইউক্রেনীয় নিহত হয়েছেন। দেশটিতে প্রায় 59,000 শিশু বাবা মা ছাড়া বড় হচ্ছে। ব্যাপক উত্তেজনা ও ইসরায়েলি কড়া নিরাপত্তা বিধিনিষেধের মধ্যেও রমজানের শুরুতেই আল আকসা মসজিদ প্রাঙ্গণে এশা ও তারাবির নামাজ আদায় করেছেন প্রায় 50,000 ফিলিস্তিনি মুসল্লি। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান ও গ্রেপ্তারের হুমকিকেও পরোয়া না করেই মুসল্লিরা নামাজে অংশ নেন। জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, কঠোর সামরিক চেকপয়েন্ট ও তল্লাশির মধ্যেও হাজারো মুসল্লি মসজিদে সমবেত হয়েছিলেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কমপক্ষে 300 বাসিন্দাকে রমজানে আল আকসার প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একটি নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার মোদীর ইসরায়েলি সফরকালে ঘোষণায় তিনি বলেন, একই দৃষ্টিভঙ্গি পোষণকারী দেশগুলোকে নিয়ে একটি হেক্সাগন বা 6 কোণ বিশিষ্ট জোট কাঠামো গড়ে তোলা হবে। নেতানিয়াহু আরও জানান, এই জোট উগ্র শিয়া অক্ষ ও উদীয়মান উগ্র সুন্নি অক্ষ এর বিরুদ্ধে অবস্থান নেবে। তবে উদীয়মান উগ্র সুন্নি কক্ষ কি তা স্পষ্ট করেননি তিনি। অতীতে তিনি মুসলিম ব্রাদারহুডকে এ ধরনের অক্ষের অংশ হিসেবে উল্লেখ করেছিলেন। 1 মাসের মধ্যে সিরিয়া থেকে আমেরিকান জিহাদ বিরোধী জোটের সব সেনা প্রত্যাহার করা হবে, এমন তথ্য জানিয়েছে ফরাসি প্রেস এজেন্সি। সোমবার 3টি পৃথক সূত্র এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে। এক সিরীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, 1 মাসের মধ্যেই মার্কিন সেনারা পুরোপুরি সরে যাবে। কোনো ঘাঁটিতেই মার্কিন সেনার উপস্থিতি থাকবে না। একটি কুর্দি সূত্র এই তথ্য জানিয়েছে। এছাড়া একজন কূটনীতিক জানিয়েছেন, প্রত্যাহার প্রক্রিয়া 20 দিনের মধ্যেই শেষ হওয়ার কথা। এদিকে কুর্দি নিয়ন্ত্রিত উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সোমবারই মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া শুরু হয়েছে। আবারও দুর্ঘটনার শিকার হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান তেজাস। 7 ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী আইএএফ এর বিবৃতিতে বলা হয়,
এক আসনের তেজস প্রশিক্ষণ ফ্লাইটটি ঘাঁটিতে অবতরণের সময় ব্রেক অকার্যকর হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। তবে বিপদ আঁচ করে পাইলট নিরাপদে বেরিয়ে আসায় কোনো হতাহত হয়নি। এর আগে 2024 সালের মার্চে রাজস্থানের জয়সলমেরের কাছে একটি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে দুবাই এয়ার শো চলাকালে, আর সবশেষ ও তৃতীয় ঘটনাটি ঘটল 7 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান। সোমবার তেহরানের সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অস্থায়ী সমঝোতার গুঞ্জনের কোনো ভিত্তি নেই। আলোচনার টেবিলেই সিদ্ধান্ত হয়, বাইরে ছড়ানো দাবি বিশ্বাসযোগ্য নয়। মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফের পরমাণু সক্ষমতা বিষয়ক মন্তব্য প্রত্যাখ্যান করে বাঘাই বলেছেন, ইরান কখনো নতি স্বীকার করবে না, সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন থাকবে। ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার। সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। নির্দেশনায় বলা হয়েছে, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিক, শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইট সহ যে কোনো পরিবহন ব্যবস্থায় দ্রুত দেশ ত্যাগ করা উচিত। এক্ষেত্রে সকলকে পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাস আরও সতর্ক করে জানিয়েছে, ইরানে অবস্থানরত ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের বিক্ষোভ বা সমাবেশ এড়িয়ে চলতে হবে। মসজিদে নববীর নতুন ইমাম হিসাবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন আওয়াদ আল মাগামসি। সৌদি আরবে এক রাজকীয় আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়। শেখ আল মাগামসি একজন সুপরিচিত সৌদি আলেম। তিনি ইসলামের সমসাময়িক ব্যাখ্যা, খুতবা ও ধর্মীয় বক্তৃতার জন্য ব্যাপকভাবে পরিচিত। এর আগে তিনি মদিনার কুবা মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। 1963 সালে মদিনার পশ্চিমে বদর গভর্নরের ওয়াদি আল সাফরা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মদিনায় প্রাথমিক শিক্ষা শেষে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় মদিনা শাখা থেকে আরবি ভাষায় ও ইসলামী শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে শিক্ষকতা, শিক্ষা তদারকি ও বিশ্ববিদ্যালয় অধ্যাপনার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কোরআনের তাফসির ও ইসলামিক জ্ঞান চর্চায় তার অনেক বক্তৃতা ও গবেষণামূলক কাজ বিশ্বজুড়ে সমাদৃত। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।